লাবণ্য রহমান, জুলাই কন্যা, বরিশাল থেকে বলছি। যেহেতু জুলাই আন্দোলনের 3 বছর পূর্তি হতে যাচ্ছে, সেই উপলক্ষে আর কি একটু স্মৃতিচারণের দিকে যদি আমরা ফিরে যেতে চাই, তাহলে বলতে হয় সেই বরিশালের জুলাই আন্দোলনের সেই দিনগুলো। জুলাইটা হওয়ার আগে শুরুটা হয়েছিল জুনের দিকে আমার ক্যাম্পাসেরই কিছু ছোট ভাই ব্রাদার, খুব গুটি সংখ্যক, হয়তো বা 6 জনের মতো, ওরা আন্দোলনটা শুরু করেছিল। তারপরে আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে গিয়েছিল ঈদের বন্ধে। তারপরেই আর কি জুলাই আমরা শুরু করি 7-8 তারিখে, মেবি তারিখটা। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায়, ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়, এখানে পড়ে আছে কত শত প্রাণ, জীবনের গান গেছে হারিয়ে, একা দাঁড়িয়ে অপেক্ষায়। অস্তিত্বের মিছিলে খোলা দেয়ালের ওপারে, রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি। তবে বরিশালে আন্দোলন দানা বেঁধেছিল 16 তারিখের পর। 18 জুলাই থেকে শুরু হয়েছিল অনেকটা রণক্ষেত্রের রূপ। আর সেই স্মৃতি নিয়ে এখনকার বর্তমান পরিস্থিতিতে আমাদের জুলাইয়ের কি অবস্থা। তখন সেই 5 জুন থেকে শুরু করে 24 সালের 6-7 জন অনলাইনে কার্যক্রম শুরু হয়েছে এবং ঢাকায় আন্দোলন শুরু হয়েছে। আমরা বরিশালে মাত্র 3 জন ব্যক্তির সমন্বয়ে 28 জন আমরা বিএম কলেজ 0 পয়েন্টে বসি এবং 9 জন প্রথম প্রোগ্রাম করি বরিশালে, এবং সেই প্রোগ্রামটি কভার করেছিল ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরবর্তীতে আমরা এরপরে বন্ধ চলে আসে, বন্ধের পরে জুলাই থেকে আবার বিএম কলেজে আন্দোলন শুরু করি এবং বিএম কলেজ থেকে শুরু করে সারা বরিশালে আন্দোলনটা ছড়িয়ে পড়ে। এক এক করে আমরা সর্বশেষ লাগাতার আন্দোলনের মাধ্যমে 16 তারিখে বিএম কলেজ ছাত্রলীগ মুক্ত হয় সর্বপ্রথম সারা বাংলাদেশের মধ্যে। ধারাবাহিক আন্দোলনে এরপরে 17, 18, 19 তারিখ 19 জুলাই পর্যন্ত চলে গেল। এরপরে কারফিউ জারি হলো। দেন আবার 31 জুলাই আমরা মার্চ ফর জাস্টিস কোর্টের কাছে আমরা গেলাম। সেখানে যাওয়ার পথে আমাদের টাউন হল এলাকায় আমাদের কিছু সহযোদ্ধাদের উপর হামলা করা হয়, সেটা নির্মমভাবে, এবং সেখানে কয়েকজন সাংবাদিকও আহত হন। লাবণ্য এবং ছাব্বির দুজনই জুলাইয়ের সমন্বয়ক ছিলেন বরিশাল অঞ্চলের। এবার আমরা কথা বলবো একজন জুলাই যোদ্ধার সাথে, যিনি বরিশালের নথুল্লাবাদে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। তিনি জাকির হোসেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সাহায্য নিয়ে নিজেই তৈরি করেছেন একটি খামার, এবং সেই খামারে দাঁড়িয়েই তিনি জানালেন, জাকির হোসেন, আমি এই জুলাই আন্দোলনে আন্দোলন করতে গিয়ে নতুল্লাবাদ দিয়ে গুলি খেয়েছি। মাথায় আমার গুলি আছে এখনও। তা গুলি খাওয়ার পর আমি আমার সব কিছু ইনকাম টাম সব কিছু কেমন হয়ে গেছে। তারপর বউ বাচ্চা নিয়ে চলতে কষ্ট। তারপর আমি এই আপনাদের সরকারি কিছু সহায়তা পেয়েছি, এই দিয়ে আমি এই এইটা করছি এখন আমার এই যে ঘরটা, এই জায়গায় আমি একটা এই ফার্ম করতে চাই, যে গরু মোটা তাজাকরণ এবং গরু দুধ উৎপাদন এই জন্য আমি এর কাছে আমি এই দেশে সবার কাছে আপনাদের সবার কাছে করছে, আমি যে এটা সুন্দরভাবে করতে পারি, আপনারা সবাই আমার এই সহযোগিতা করবেন, যাতে আমি সুন্দরভাবে। এখন পর্যন্ত সহযোগিতা পেয়েছেন কোন কোন প্রতিষ্ঠান থেকে বা কার থেকে? আমি কোথাও দিয়ে সহযোগিতা পাই না। আমি জুলাই ফাউন্ডেশন দিয়ে নাকি সবাই 1 লাখ টাকা করে দিচ্ছে, আমি সে টাকাও পাই না। আমি কাগজপাতি মোবাইল দিয়ে কয়েকবার নিয়েছি, আমার কাগজপাতি হোয়াটসঅ্যাপ করে নিয়েছে, 7-8 বার দিছি, কিন্তু আমি কোনো টাকা পাই না। আমি সরকারিভাবে আমি ওই 3 লাখ টাকা পাইছিলাম, ওই দিয়ে আমরা এইগুলো মাটি টাটি কাটাই এটা সরকারিভাবে। এটা যদি লাবণ্য এই জায়গাটায় বলেন, জুলাই ফাউন্ডেশনের ইসে তো আপনিও ছিলেন, জড়িত ছিলেন। জুলাই ফাউন্ডেশনের ওটাতে আমি ছিলাম না, আমি সরকারিভাবে স্বাস্থ্য প্রতিনিধি হিসেবে কাজ করেছি, যারা জুলাইয়ে আহত হয়েছে এবং নিহত পরিবারের তথ্য এবং ইনফরমেশনটা সরকার যেন কোনোভাবে ভুল ত্রুটি না পায়, সেই ব্যাপারে আমি সরকারকে সার্বিক সহযোগিতা করেছি। তার মধ্য থেকে জুলাই ফাউন্ডেশন আমাদেরকে কিছু তথ্য নিয়েছে এবং ওনার তথ্যটাও আমি জুলাই ফাউন্ডেশনে পাঠিয়েছি, কিন্তু তার পরবর্তীতে তার সাথে তারা যোগাযোগ করেননি কেন, এ ব্যাপারে আসলে আমি অবগত না। এখানে জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে কে আছে জানেন? বর্তমানে জুলাই ফাউন্ডেশনের অবস্থা খুবই হিমশিম অবস্থায় আছে। ওইরকম আমাদের সাথেও তাদের যোগাযোগ নাই, কিংবা তারা যোগাযোগ করলেও বারবার বলতেছে যে বিভিন্নভাবে তো আমরা সহযোগিতা করেছি, তো এখনও কিভাবে তারা সহযোগিতা পায় না, এটা তারা আর কি আমাদেরকে বিস্তারিত বলতে পারছে না। আমি এই যে নতুল্লাবাস, আমি আন্দোলনে গেছি যাওয়ার পরে
আর সবাই আন্দোলন সবাই করছে, অনেক লোক আন্দোলন করছে। এক পর্যায়ে দেখি যে না, আমাদের ছেলেপেলেরা মনে করেন গুলি করে রাস্তায় গুলি করতে আসে, করতে আসে। এক পর্যায়ে আমি মনে করেন যাইয়া উপরে পুলিশের সামনে গেছি, মনে করেন যাইয়া মনে করেন যুদ্ধ করতে যাইয়া আমি কোনো আহত হয়েছি, আমার মাথায় গুলি লাগছে, অনেক গুলি লাগছিল। এখন এই যে আছে, এখন এই 4টে গুলি আছে। এই যে এখানে এই ওনার গুলি গুলির লাগার এখনো পরে দাগ আছে। তারপর আসছি বাসায়, আর সাথে মনে করেন ট্রিটমেন্ট করাবো, তা পারতে আসি না। মেডিকেল যাবো, যে জায়গায় যাই সেই জায়গায় বাধা, মনে করেন। ওটা কয় তারিখে ছিল? এটা হচ্ছে 17 তারিখ। 17 তারিখে। জুলাই বিপ্লবের সময় বরিশাল অঞ্চলে জাকির হোসেনের মতো 166 জন গুরুতর আহতের তালিকা গেজেটভুক্ত রয়েছে। যাক, এরপর এখন আপনি কি অবস্থা কি দেখতেছেন, কি পরিস্থিতি দেখতেছেন, এবং আপনার এখন কি মনে হচ্ছে? এখন পরিস্থিতি মনে করেন আমরা মানে যেটা মনে করছিলাম যে না এইটা হওয়ার পরে একটা কিছু ভালো কিছু হইবে, কিন্তু এই ভালো কিছু দেখতে পাইতেছি না। মনে করেন আমরা মনে করেন যারা আহত যুদ্ধ করছি, মনে করেন যারা জুলাই যুদ্ধ করছি, যারা আন্দোলন করছি, আমি না, এটা একটা পরিবর্তনের রাজনীতি আমরা চাইছি, কিন্তু সেই পরিবর্তন তো পাই নাই। আগে যে ছিল এখন ওই একই জিনিস আছে। মনে করেন জুলাইয়ের স্মৃতিচারণে এসে আবেগ আপ্লুত সমন্বয়ক সাব্বির হোসেন সোহাগ। তিনিও তুলে ধরলেন অপ্রাপ্তির কষ্টগাথা। আমরা সেখানে যাওয়ার পরে পরবর্তীতে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আবার লাগাতার আন্দোলন হলো, গণঅভ্যুত্থানের ডাক আসলো। সেই জায়গা থেকে বরিশাল ভার্সিটি বলেন, হাতেমালি কলেজ বলেন, বরিশাল কলেজ, মহিলা কলেজ, বরিশালের সকল কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সাথে একত্রিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করলেন। এবং নতুল্লাবাদ থেকে শুরু করে চৌমাথা বলেন, টোটাল এলাকাটা আন্দোলন ছড়িয়ে পড়ল। অবশেষে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ চলে আসলো। আমরা পেলাম সেই 5ই আগস্ট। কিন্তু আমাদের যে আশা এবং প্রত্যাশার যে বিষয়টি ছিল, আমরা যেটা আশা করেছিলাম যে না, আমাদের এই যে 5ই আগস্ট, এই 5ই আগস্টের ফলে আমরা একটি ন্যায় ইনসাফভিত্তিক বাংলাদেশ পাবো। আমরা এখানে দেখা যায় বৈষম্যটা টোটালি থাকবে না। এখানে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে। ওভারঅল বিষয়ে আমরা দিন শেষে গিয়ে দেখলাম যে দুর্নীতি আসলে দেশ থেকে ছাড়ছে না। আমরা যার জন্য যাই বলেন না কেন, আওয়ামী লীগ সরকারকে যে জন্য পতন হলো আওয়ামী লীগ সরকারের, বা তাদের যে দুর্নীতির একটা আঁকড়া ছিল, সেই জায়গাটা কিন্তু আমরা মানে শেষ করতে পারিনি। আমরা দেখছি যে পরবর্তীতে যারা চলে আসছে বা চলে আসতেছে, বা যারা লিড দিয়েছে 5ই আগস্ট পরবর্তী সময়, তাদের অনেকেই দুর্নীতির সাথে জড়িত হয়েছে। আমরা মানে সত্যি বলতে অনেক কষ্টই লাগছে। মাঝে মাঝে এটাও মনে হচ্ছে যে কেন আন্দোলন করেছিলাম, কেন আমরা সফলতা এনেছিলাম। যদি এই আন্দোলনের সফলতা না আসতো, আমাদেরকে আসলে খুঁজেও পাওয়া যেত না। আমাদের মা বাবা আমাদের হয়তো সেই মৃত্যু যে বডিটা, সেই বডিটাও খুঁজে পেত না, এমন অবস্থা। যে বিষয়টাকে নিয়ে মূলত আন্দোলনটা তৈরি হয়েছিল, সেই কোটা আন্দোলন, আপনি কি দেখতে পাচ্ছেন সেই কোটার কি কোনো পরিবর্তন হয়েছে? মানে পরিবর্তনের জায়গাটা হলো কি, কাগজে কলমে জাস্ট পরিবর্তন হয়েছে, কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে পরিবর্তন হয় না। এটা কেন বললাম আমি? কাগজ কলমে দেখা যায় যে পূর্বে যেটা ছিল, যে মুক্তিযোদ্ধা কোটা ছিল, পোষ্য কোটা ছিল, এগুলো এখন নেই। কিন্তু হ্যাঁ, কোটা আছে কোনটা? ওই যে আমি এমপি, তার মানে আমার ছেলে তো অমুক পদে যাইতে পারে, আমার ফুফাতো ভাই অমুক পদে যাইতে পারে। এই যে কোটার প্রচলনটা, মানে অলিখিত কোটাটা এখন পর্যন্ত বহাল আছে। তো মানে বৈষম্যের জায়গা থেকে আমরা যদি বলি যে আমরা তো এগুলো কোনো কিছুই চাইনি। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে ন্যায় ইনসাফ হবে, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যে কোনো ধরনের কোটার আলোচনা থাকবে না, কোনো ধরনের দুর্নীতি থাকবে না। ছেলেদের পাশাপাশি ওই সময়টায় মেয়েদের অবস্থান ছিল আরও কঠিন ও আরও ঐক্যবদ্ধ। আমরা মেয়েদের সাথে যোগাযোগ করার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলি। সেখান থেকে মেয়েদের সাথে কমিউনিকেশন করার দায়িত্বটা আমার উপরেই পড়ে একজন মেয়ে হিসেবে। তো মেয়েদের ক্ষেত্রে যে বিষয়টা হয় আপনারা সবাই জানেন, বরাবরই ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে, তারা বের হতে দিবে না, একটা ভয়, একটা ভীতি, স্বাভাবিক কাজ করাটা। সেই জায়গা থেকে সবাইকে কনভিন্স করে আন্দোলনের নিয়ে আসা এবং আন্দোলনে একটা রূপ দেয়া, একটা ফলপ্রসূ বেগবান আন্দোলন আমরা শুরু করি। তারই প্রেক্ষাপট অনুযায়ী 16 জুলাই বরিশালে প্রথম এবং ছাত্রলীগ মুক্ত স্বাধীন ক্যাম্পাস, আমার গর্বিত ক্যাম্পাস এবং আমার প্রাণের বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন কলেজ, সেটা পুরো বাংলাদেশ দেখেছে এবং পুরো বিশ্ব দেখেছে যে 16 জুলাই আমাদের সাথে কী মানে ভয়াবহ ঘটনাগুলো ঘটেছিল। আমরা যখন ক্যাম্পাস থেকে বের হই, আমাদের হাত থেকে ব্যানার নিয়ে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল, আমাদের ডিপার্টমেন্টের ভিতরে আমাদের আটকে রাখা হয়েছিল এবং
সেই তৎকালীন সময়ে কিছু টিচাররা ছিল, আজকে খুব অত্যন্ত দুঃখের সাথে সেই দিনগুলো স্মরণ করে বলতে হয়, তারা কারেন্টের সার্কিট থেকে লাইন দিয়েছিল আমাদের শর্ট করার জন্য, যেন আমরা আন্দোলনে যেতে না পারি। আমাদের আন্দোলনটা তো মূলত সরকার পতনের ছিল না। আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, একটা ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় রাষ্ট্র কায়েমের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছিলাম। সেই জায়গা থেকে আমরা একের পর এক সংগ্রাম করে গেছি। এবং আপনারা আরেকটু জানেন যে আমরা রাষ্ট্রপতি বরাবর একটা স্মারকলিপি জমা দিয়েছিলাম। সেই স্মারকলিপিটা জমা দেওয়ার পরে মানে আমরা শুনতে পেয়েছিলাম যে তাদের নামে নাকি ওয়ারেন্ট হয়ে গেছিলো, এবং তারই প্রেক্ষিতে ওই দিন রাতেই 8টা নাগাদ মহিউদ্দিন নামে একজনকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশরা ওই তৎকালীন সময়ে। তারপরে বিভিন্ন অত্যাচার তো আমাদের ভাইদের উপরে হয়েছে, তারা হলে থাকতে পারেনি, তারা তাদের বাসায় থাকতে পারেনি, ক্যাম্পাসে থাকতে পারেনি। ওই সময়টা, ওই প্রেক্ষাপটে আপনাদের মেয়ে সাথী বন্ধুরা আর কে কে ছিলেন, কয়েকজনের নাম বলুন। হ্যাঁ, আমাদের সাথে ওই সময় আমি ব্রজমোহন কলেজ থেকে ছিলাম এবং সরকারি মহিলা কলেজ থেকে পূর্ণিমা সাহা ছিল। এরপরে ওদের সাথে ওই কলেজের আরও 3-4 জন ছিল, কিন্তু নেতৃত্ব পর্যায়ে যারা ছিল তারা খুবই গুটি সংখ্যক ব্যক্তি ছিল। একটা সময় তারা হারিয়ে গেছে, এবং ওই সময়টা না আসলে তারা কেউ নাম প্রকাশ করতে অনিচ্ছুক, এর জন্য আমি তাদের নামগুলো আনতে চাচ্ছি না। এখন কি অবস্থা দেখছেন? এখন অবস্থার আগে আমি আরেকটু বলি, 31 জুলাই যে প্রেক্ষাপটটা, লামিয়া সাইমনের কথা না বললেই নয়, সবাই জানে সেটা কোর্টের সামনে তার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সবার আলোচনার মুখে সেই। কারণ 31 তারিখে যেটা হয়েছিল সেটা হয়েছিল পুলিশের সাথে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের দ্বন্দ্ব, বা আমার সহযোদ্ধাই বলি আমি লামিয়া সাইমনকে, যে একজন নারী হিসেবে সে অনেক যুদ্ধ করেছিল ওই দিন, সেটা সবাই দেখেছে। ফাউন্ডেশন একটা পর্যায়ে আমরা বিজয় নিয়ে আসলাম, বিজয় নিয়ে আসার পরে ইন্টারিয়াম গভর্নমেন্ট জুলাই যোদ্ধাদের কিছু তালিকা করে, সেই তালিকা করা থেকে শুরু করে জুলাই ফাউন্ডেশন গঠন করা, এবং এখনও চলমান আছে আমাদের যেটা বলে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও এমআইএসটা অন করা আছে জুলাই যোদ্ধাদের লিস্টের জন্য। এখন অবধি আমার অজানা মতে এখনও অনেক জুলাই যোদ্ধা আছে যারা সরকারি গেজেটভুক্ত হতে পারেনি, বা আমি তাদের অবধি পর্যন্ত পৌঁছাইতে পারিনি। এর জন্য আমি তাদের কাছে ক্ষমা চাবো, জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে বিশেষ করে। আর যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা যে ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছি, আসলে এইখানে আমি এক কথায় বলবো হতাশ। আমাদের আশা আকাঙ্ক্ষা কোনোটাই পূরণ হয়নি, না ইন্টারিয়াম ওইভাবে আমাদের আশা বা ফল প্রত্যাশা ব্যক্ত করতে পারছে না পরবর্তী সরকার। তো আমি সরকারের কাছে একটাই আবেদন করব যে আমরা যে তাজা রক্তগুলো ঢেলে এরকম একটা ন্যায়ের রাষ্ট্রে দাঁড়িয়ে আছি, অন্তত আমাদের আশাটুকু আপনারা পূরণ করেন এবং সত্য ন্যায় প্রতিষ্ঠা করেন রাষ্ট্রে। আরিফ আহমেদ, বরিশাল।